স্বরূপকাঠি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, স্বরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালব্ধ থেকে যিনি এই প্রতিষ্ঠানকে আজকের এই পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের রূপ দিয়েছেন, যে সমস্ত হিতৈষী ব্যক্তিবর্গ, তাদের মধ্যে অন্যতম আমার শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব অত্র ডিগ্রি কলেজের গভর্নিং বডির বারবার নির্বাচিত সম্মানিত সদস্য, সাবেক সদস্য জনাব আলহাজ আব্দুল লতিফ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র, অত্র প্রতিষ্ঠানের উনিও বারবার নির্বাচিত সাবেক সম্মানিত সদস্য, স্বরূপকাঠি পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম ফরিদ সাহেব। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান জনাব মাসুম কামাল হাওলাদার। উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, সাবেক সম্মানিত সদস্যবৃন্দ এবং যাদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশ, আমার সেই অত্যন্ত সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে আমন্ত্রণ করে আপনাদেরকে আমরা বসার সুব্যবস্থা করতে পারি নাই এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই সমাবেশে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই আলোচনা শুনছেন। এই মূল্যবান সময় নষ্ট এবং আপনাদেরকে বসার জন্য সুব্যবস্থা করতে পেরে আপনাকে কলেজ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে কারণে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে সে বিষয়গুলো ইতিমধ্যে আপনারা উপলব্ধি করেছেন। আপনারা আলোচনা করেছেন, মতামত দিয়েছেন। আপনাদের এই আলোচনা এবং সুযোগ্য মতামত দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ডেকে নিয়ে আমরা পরামর্শ দেব এটা বলার জন্য কিন্তু নয়, আমারও তো সন্তান আছে, যে কারণে আজকে অভিভাবক হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকে যে কারণে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, মূলত দুটি কারণে। আপনার সন্তান আর আমাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনাদের। দুটি বিষয় যখন সমন্বয় হবে তখনই আমাদের চাওয়া পাওয়ার মূল বিষয়টি প্রতিষ্ঠিত হবে। আমাদের যেমন দায়িত্ব কর্তব্য এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আপনার সন্তানকেও আপনার দায়িত্ব থাকবে যে কিভাবে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। আজকে যদি আপনার সন্তানটি সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে,
ব্যক্তিগতভাবে আমাদের যারা শিক্ষক আছে বা আমরা যারা পরিচালনার দায়িত্বে আছি, আমাদের চাইতে ব্যক্তিগতভাবে আপনারা বেশি লাভবান হবেন। কারণ আপনার সন্তান যখন প্রতিষ্ঠিত হবে তখন এই সুবিধাগুলো আপনি বেশি কিন্তু বহন করবেন। আর আমরা সুবিধা বহন না করলেও আমরা সবচেয়ে বড় সুবিধা বহন করবো, সবচেয়ে সুবিধা নেব, সেটা হলো যে আমার এই বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে, তখন আমার এই প্রতিষ্ঠান গর্বিত হবে। রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আজকে যে সন্তানটি, সেই সন্তানটি অধ্যয়ন করেছে আমার এই প্রতিষ্ঠানে। এই গর্বটা আমার এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা পরিচালনা পরিষদের দায়িত্বে আছেন, তাদের সবার। তো আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি একটি সুন্দর সমাজ। আপনার আমার সন্তান আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব নেবে সুন্দরভাবে। এই কথাগুলো বলছি এই কারণে, আমি ছোট্ট একটি গল্প বলছি। আমি যখন অলঙ্কারকাঠি আমার মাধ্যমিক বিদ্যালয়ের প্লিজ কথা বলবেন মায়েরা, মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি একটু প্লিজ, অল্প সময়। আমি যখন অলঙ্কারকাঠি আমার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলাম, আছি এখনো, তখন যারা এসএসসি পরীক্ষার্থী তারা ঠিকমতো পড়াশোনা করছে কিনা এটা দেখার জন্য আমাদের রাত্রে আমরা স্টুডেন্টের বাসায় বাসায় যেতাম। আমার এক খুবই পরিচিত ঘনিষ্ঠজন, আমার বন্ধুবর, আমি তার বাসায় গেলাম। ওর বাবা বিদেশে কর্মরত। আমি দরজায় গিয়ে নক করলাম, ভাবি দরজা খুলে দিল। জিজ্ঞেস করলাম, আপনার ছেলে কি টেবিলে আছে, লেখাপড়া করতেছে? ওনার পড়ার টেবিলটা একটু ভিতরে, ঘরের মধ্যে একটু ভিতরে। তখন আমি বললাম যে পড়াশোনা করতেছে। বলছে হ্যাঁ, উনি টেবিলে আছে। তারপর যেহেতু আমি বাসায় গেছি, ছাত্রটি কি করে আমার তো দেখা প্রয়োজন। ও টের পাইনি যে আমরা যে বাসায় ঢুকেছি, এটাও টের পাইনি। গিয়ে দেখি যে অ্যান্ড্রয়েড ফোন বের করে সে ইউটিউব বা ফেসবুক অন্যান্য কিছু সে দেখতেছে। তখন মাকে ডাকলাম যে আপনার সন্তান এটি করতেছে। যাই হোক, কথা বলছি এই কারণে, অভিজ্ঞতার কথা বলছি। এখানে অনেক বাবারা আছে, অনেক মায়েরা আছে, যারা সন্তান টেবিলে পড়তেছে আমরা দেখতেছি, কিন্তু হয়তোবা ওকে টেবিলে রেখে আমরা ভিতরে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। তো ঘুমের মধ্যে গিয়ে ও কিন্তু এই কাজটি করে। কথাটা বলার কারণ হলো এই যে আজকে যদি আপনার একটু ত্যাগ, একটু কষ্ট যদি আপনার সন্তানকে আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে দেয়, যদি আপনার একটু অবহেলা ওকে যদি বিপদগামী করে, এটা যেমন আপনাকে ভোগ করতে হবে, আপনার সন্তান যদি প্রতিষ্ঠিত হয় তার সুফল আপনি ভোগ করবেন। আপনাকে হয়তো অন্ধকারে রেখে, আপনার অগোচরে হয়তো ওই সন্তানটি সে লেখাপড়া না করে অন্য কিছু করতেছে। তো আপনি যদি একটু সময় দিয়ে, একটু কষ্ট স্বীকার করে যদি ওর পাশে থাকেন, তাহলে হয়তো সুশিক্ষায় শিক্ষিত হবে। আজকে যে মরণ ব্যাধি সমাজে ছড়িয়ে পড়েছে, এ থেকে বাঁচার, এ থেকে আপনার সন্তান আমার সন্তানকে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়েছে। যে মরণ ব্যাধি সমাজে ছড়িয়ে পড়ছে, যে বিষয়টি অনেকেই আলোচনা করেন, সেই সর্বনাশা নেশায় যদি একবার আপনার সন্তান আমার সন্তান জড়িয়ে পড়ে, তার কুফল আপনি শুধু নয়, আপনার পরিবার নয়,
গোটা জাতি এর মাসুল দিতে হবে। আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার সন্তানকে প্রত্যেক গার্ডিয়ান, প্রত্যেক অভিভাবক এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই দৃষ্টি রাখতে হবে, আমার সন্তান যেন কোনো নেশায় আসক্ত না হয়, নেশাগ্রস্ত না হয়। এই বিষয়টি যেমন খেয়াল রাখতে হবে। আপনার সন্তানটি সন্ধ্যা হলে কি করছে, কোথায় আছে, তার অবস্থান কি, এটিকেও আপনাকে খুঁজে বের করতে হবে। অনেক এক অভিভাবক বলেছেন যে 18 ঘন্টা অভিভাবকের কাছে থাকে আর 6 ঘন্টা শিক্ষকদের কাছে থাকে। এক প্রবাসী ভাই বলেছেন যে আমার সন্তানকে আমি 8 বছরের কথা শোনাতে পারিনি। একজন শিক্ষক, তার একটি কথায় আমার সন্তানটি সেই কথাটা শুনতে বাধ্য হয়েছে। এই কথাটি যেমন সত্য, কিন্তু আপনি সন্তান সন্ধ্যা হলে কোথায় আছে, এটা তো আমার শিক্ষক, আমি খবর রাখতে পারবো না, আপনাকেই খবর রাখতে হবে। এই কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আছেই, প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আমরা দেবই, কিন্তু আরেকটি শিক্ষা কিন্তু পাশাপাশি আছে। সেই শিক্ষাটি হলো পারিবারিক শিক্ষা। আপনার সন্তান যদি পারিবারিক শিক্ষায় শিক্ষিত না হয়, সেই পারিবারিক শিক্ষাটা কিন্তু আমার এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ কিন্তু তারা দিতে পারবে না। আপনি কেমন ঘরের সন্তান, আপনি কেমন বাবার সন্তান, আপনি কেমন মায়ের সন্তান, আপনি আপনার সন্তানকে যখন প্রস্ফুটিত হয়, যখন জন্ম নেয়, যে শিশুটি জন্ম নিল আজকে, সেই শিশুটি কিভাবে আচরণ করবে, সমাজে কেমন আচরণ করবে, এটা কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার সন্তান বড় হওয়ার সাথে সাথে, আমরা যারা মা বাবার উপস্থিত আছি, অভিভাবকরা যারা আছে, আপনাদের প্রত্যেককে চিন্তা করতে হবে, আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু আমাদেরকে বয়কট করতে হবে। আমার শুধুমাত্র আমার যে অনাগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে তৈরি করার জন্য আমাদেরকে আমার পারিবারিক জীবনে যদি কোনো কলহ থেকে থাকে, কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো আমাদেরকে মিটিয়ে ফেলতে হবে। যে কথাটি এমনি জাহাঙ্গীর সাহেব বলেছেন যে সেই সময়ের যে সন্তানকে শাসন করা যে যুক্তি ছিল, সেই যুক্তি কিন্তু আমাদের এখন আর নেই। সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ যেমন করতে হবে, শাসন একদম করাই যাবে না, এটা কিন্তু না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। শাসনের সময় শাসন, আবার বন্ধুসুলভ আচরণের সময় আমাকে ওকে বন্ধু হিসাবে ভাবতে হবে। ওদেরকে সাথে আমাদের সমন্বয় করতে হবে। অনেক হয়তো আমরা পারি না, অনেক মা বাবারা আছে যারা লেখাপড়া হয়তো কম জানি, কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে, অনেক লেখাপড়া না জানা মায়ের আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট করি এই কারণে যে আপনাদের মধ্যে উপলব্ধি হয়েছে যে প্রতিষ্ঠান আমাদেরকে আহ্বান করেছে, আমাদের এখানে যাওয়া উচিত। আজকে হয়তো অনেক আলোচনা হয়েছে, এর মধ্য থেকে যদি দুটো জিনিস যদি শিক্ষা দেওয়া যায়, আমি একটা জিনিস যদি গ্রহণ করে থাকি, তাহলে সেটাও তো আমাদের আগামী দিনে আমার এই অনাগত ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারবো। এখানে নানান মানুষ, নানান পথ, সবাই মিলে ঐক্যমত। আজকে সবার আলোচনার মধ্যে থেকে তো একটি নির্যাস বের হয়ে আসবে, একটি জিস্ট বের হয়ে আসছে যে আমার সন্তানকে আমি যেভাবে লালন করছি, আমি যেভাবে পালন করছি, এর সাথে আমি যদি আরেকটু যোগ করি, একটু সংযোজন করি, তাহলে সেটা আরেকটু বেশি কাজে লাগতে পারে। তো আলোচনায় কিন্তু কোনো কুফল নাই, আছে নাকি? আজকে আমরা সবাই মিলে যে আলোচনা করেছি, এই আলোচনা যদি আমরা সবাই মিলে গ্রহণ করি, সবার আলোচনা যদি এক জায়গায় আমরা নিয়ে আসি, তাহলে আমাদের কিছু উপকারে আসবে না? আসবে তো? আসবে তো? তো সবাই সব আলোচনা আজকে সমন্বয় করে আমরা একটি জায়গায় হয়তো পৌঁছতে পারবো। অনেক আপনাদের আমাদের প্রতি নির্দেশনা আছে, পরামর্শ আছে। আগামী দিনে যিনি প্রতিষ্ঠান প্রধান আছেন, আমরা যারা গভর্নিং বডিকে যারা আমরা আছি, আমরা চেষ্টা করবো আমাদের পরামর্শগুলো
কাজে লাগিয়ে আগামী দিনের এই প্রতিষ্ঠানকে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতায়। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে সমস্ত ব্যক্তিবর্গরা এই অযোগ্য পাড়াগাঁয়ের মধ্যে এই একটি বিদ্যাপীঠ নির্মাণ করে আমাদের সন্তানকে তারা মানুষ করার সুযোগ করে দিয়েছেন, সেই সমস্ত হিতৈষী ব্যক্তিদের তার মধ্যে অন্যতম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেব, তাকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যারা তাদের সাথে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। যারা জীবিত আছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, এবং যে সমস্ত ব্যক্তিবর্গ এখনো জীবিত আছে তাদের মধ্যে অন্যতম আলহাজ আব্দুল লতিফ সাহেব, অধ্যক্ষ শাহ আলম সাহেব, আরও যারা এখন পর্যন্ত বাবু বিধুভূষণ দত্ত, হারু দত্ত তাকে বলি আমরা, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা এখনো বেঁচে আছে, এই প্রতিষ্ঠানকে তারা তিল তিল করে আজকে এই শহীদ সিটি কলেজকে এই বরিশাল বিভাগের মধ্যে, এই বরিশাল বোর্ডের মধ্যে একটি অত্যন্ত সুনামের সাথে যে প্রতিষ্ঠান আজ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি স্মরণ করছি। এবং আপনারাও আপনার সন্তানের আগামী দিনের যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদেরকেও অনুরোধ করবেন যে এই বিদ্যালয় যেন তারা স্মরণে রাখে। আপনারা তার অভিভাবক আছেন, সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা যে যে সময় যে যে তরফ থেকে আপনারা উপলব্ধি করবেন এই শহীদ সিটি ডিগ্রি কলেজটাকে আমরা যেন মনে করি এটি আমার প্রাণ, এটাকে আমরা স্মরণে রাখবো, এটাকে আমরা লালন করব। এবং এই প্রতিষ্ঠান যদি আজকে সুনামের সহিত সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হয়, তাহলে সেই সুনামটি আপনারা সহ এই স্বরূপকাঠিবাসী, এই ক্যাসমেন্ট এরিয়ার মধ্যে যত অভিভাবক ছাত্র যারা আছে সবাই আমরা এর সুফল ভোগ করব। আগামী দিনে আপনারা সবাই আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে এই কলেজকে আগামী দিনে যেন আমরা এই বাংলাদেশের মধ্যে একটি মডেল প্রতিষ্ঠা করতে পারি, সেই আশাবাদ সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনারা কষ্ট স্বীকার করে ধৈর্য সহকারে আপনারা যে আমাদের বক্তব্য শুনছেন, আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।